এই যে বিজেপি সরকার যেটা চলছে না, সেটা কোনোভাবেই হিন্দু নিম্নবর্গের যারা মানুষ তাদের জন্য না, মুসলমান সম্প্রদায়ের জন্য না। তার কারণটা হচ্ছে যে একটা সরকার প্রতিদিন কোনো পরিষেবা না দিয়ে তাদের মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি নেই, বাকরি নেই, এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্ম এবং যুদ্ধ একদিকে যেমন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, আপনি আপনি এটা আমাদের কাছে কি খুব গর্বের বিষয় নয় যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলো জাতিসংঘে সম্মানিত হচ্ছে? আমি তো মনে করি যে কেন্দ্রে একটা অপশাসন চলছে। দেখুন, প্রথমত হচ্ছে একজন প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একজন প্রধানমন্ত্রী যদি লোকাল নেতার মতো কথা বলে, সেটাও আমাদের শুনতে খারাপই লাগে। আর প্রধানমন্ত্রীকে আমি দেখেছি, এটা আমার জাস্ট অবজারভেশন বলা যেতে পারে, যে উনি হয় বিদেশে থাকবেন, না হয় পশ্চিমবঙ্গে আসবেন ভোটের সময়। কারণ এই পশ্চিমবঙ্গে যখনই ভোটের একটা দামামা শুরু হয়, দেখা যায় যে এই নানা রকমের, যেমন দেখবে পরিযায়ী যে পাখিগুলো আসে শীতকালে, ঠিক তেমনিভাবে নানা রঙের, নানা বর্ণের নেতারা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসা শুরু করে। এখন আপনার বক্তব্যটা হচ্ছে যে উনি অপশাসন বলেছেন বাংলার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মামাটি মানুষের সরকারকে। আমি মনে করি একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, একজন সুচিন্তিত একজন নাগরিক হিসাবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসনটা দিয়েছেন প্রায় 11 বছর, একটা যুগ বলা যেতে পারে, একটা দশক বলা যেতে পারে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এক দশকের এই শাসনকালকে আমি মনে করি যে উনি একটা শাসন ব্যবস্থায় একটা অগ্রগতির শাসন ব্যবস্থা নিয়ে এসছে, শাসন ব্যবস্থায় একটা সুশাসন নিয়ে এসছে, শাসন ব্যবস্থায় একটা মানুষের উন্নয়নের একটা কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ নিয়ে এসছেন। এবার আমাকে প্রশ্ন করতেই পারেন যে তিনি কি করেছে। আমি মনে করি যে সমস্ত শ্রেণীর, বর্ণের, সমস্ত ধর্মের এবং সর্বোপরি সমস্ত মানুষের কল্যাণের জন্য তার যে বিভিন্ন ভাবনা বা চিন্তা, সেগুলোকে এখন অন্যান্য রাজ্য অনুসরণ করছে। প্রথমত আমি বলি যে আমি একটা কলেজে, ধরুন আমি একটা অধ্যাপনা করি, সেই কলেজে অধ্যাপনা করছি, আমার কাছে মনে হয় যে একজন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত একজন ছাত্রী, সে যখন 25,000 টাকা পায়, তখন তার স্বপ্নটা বেড়ে যায়। সে ভাবতে শুরু করে আমি উচ্চশিক্ষা লাভ করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। এই 25,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আশীর্বাদ। হ্যাঁ, হতে পারে আদানি আম্বানির মতো মানুষ যারা, শিল্পপতি মানুষ যারা, তাদের মেয়েদের এই 25,000 টাকা এক ঘন্টার প্রসাধন সামগ্রী কেনার জন্য যথেষ্ট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই 25,000 টাকা আমার প্রান্তিক কৃষক পরিবারের একজন মেয়ের কাছে আশীর্বাদের সমান। আমি অধ্যাপক হিসাবে যখন দেখি যে আমার ছাত্রীরা সবুজ সাথী নিয়ে যখন সে কলেজে আসে, আপনারা জানেন না বোধহয় যে বিভিন্ন কলেজে আমি সেমিনার অ্যাটেন্ড করতে গিয়ে দেখেছি, দূর দূরান্ত থেকে ছাত্রীরা পড়াশোনা করতে আসে, তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমি যদি বলি যে স্বাস্থ্যক্ষেত্রে ফ্রি ট্রিটমেন্ট, স্বাস্থ্যসাথী যে কার্ড, 5 লক্ষ পর্যন্ত আপনি আপনার যে কোনো ট্রিটমেন্টের জন্য খরচ করতে পারেন। ফলে এই সমস্ত যদি ব্যবস্থাগুলোকে যদি আপনি সুশাসন না বলেন, তাহলে আপনি কোনটাকে শাসন বলবেন? আমি যদি বলি অন্যদিকে কৃষকের কথা, যদি বলি কৃষক ব্যবস্থার কথা, কৃষকের ক্ষেত্রে যে ঋণ মুকুব করে দেওয়া, এটা তার একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত। অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে আমরা দেখি যে কৃষিতে বিল নিয়ে এসে কর্পোরেট জগতের শিল্পপতিদের পেট ভরানোর একটা মরিয়া চেষ্টা। ফলে আপনি এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্ষেত্রে আমি যদি বলি স্বাস্থ্যের কথা,
আগে বামফ্রন্ট সরকারের আমলে এক একটা গ্রামে হয়তো এক একটা জেলাতে হয়তো 2টো বা 4টা করে গ্রামীণ হাসপাতাল থাকতো। আপনি আজকে যদি পরিসংখ্যান দিয়ে বলি যে এক একটা জেলাতে কতগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে, এক একটা গ্রামীণ হসপিটাল কটা তৈরি হয়েছে, এই পরিসংখ্যান দিতে গেলে পরে বিজেপির যারা নেতা তারা অজ্ঞান হয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সুশাসন দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় একটা জীবনকে সুনিশ্চিত করে বটে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে আমি এইভাবেই ভাবতে চাই বা ব্যাখ্যা করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, আপনি আপনি এটা আমাদের কাছে কি খুব গর্বের বিষয় নয় যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলো জাতিসংঘে সম্মানিত হচ্ছে, স্বীকৃতি পাচ্ছে? এটাকে আপনি কি বলবেন? বিশ্বের দরবারে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলো পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলোকে বিভিন্ন রাজ্য অনুসরণ করছে, সুশাসন আছে বলেই কিন্তু তারা অনুসরণ করছে, এটা তো বলাই বাহুল্য। অন্যদিকে কেন্দ্রীয় সরকার, একটা কথাই বলি, কেন্দ্রীয় সরকার যথেষ্টভাবে অপশাসন চালাচ্ছে। একটা ধর্মের ভিত্তিতে সরকার চলছে, একটা সাম্প্রদায়িকতার একটা বীজ এবং বিষ বপন করছে সেই সরকারের মধ্য দিয়ে। সরকারিভাবে রাষ্ট্রীয় কাঠামোগত দিক থেকে বিজেপি এই যে সরকারটা চালাচ্ছে, এইটা এবং দেশের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ভীষণ পরিপন্থী। এটা আমরা প্রত্যেকেই জানি, ভারতবর্ষের সমস্ত নাগরিক যারা, আমরা খুব আশঙ্কিত বোধ করছি যে একটা সরকার প্রতিদিন কোনো পরিষেবা না দিয়ে তাদের মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি নেই, বাকরি নেই, এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্ম এবং যুদ্ধ খেলা খেলছে। কিন্তু দাদা, নবনির্বাচিত বঙ্গ বিজেপির সভাপতি বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন, যাদের ঠাকুরদার কবর এই মাটিতে রয়েছে তাদের কোনো বিপদ নেই। এনআরসি ইস্যুতে ভারতীয় মুসলিমদের আশ্বাস দিচ্ছেন মঞ্চ থেকে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলি, শ্রমিক ভট্টাচার্য আমি শ্রদ্ধা রেখে বলি, উনি নাটকটা খুব ভালো করতে পারেন। একটা ব্যারিটোন ভয়েস, বেশ নাটকেও তার একটা মোড়কে তিনি কথা বলেন। তো ওনার কথার খুব একটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা গুরুত্ব আমি দিই না। প্রথমত হচ্ছে যে উনি হচ্ছেন আরএসএস করা একজন মানুষ। আরএসএস এর মূল মন্ত্রটাই হচ্ছে যে একটা ধর্মীয় রাষ্ট্র গঠন করতে হবে, একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে চুরমার করে দিতে হবে। আসলে ও সভাপতি হওয়ার পর থেকে ওই আমরা পড়েছিলাম না ইতিহাসে যে চরমপন্থী এবং নরমপন্থী, ও একটা নরমপন্থী মনোভাব দেখানোর চেষ্টা করছে মুসলিম ভোট পাওয়ার জন্য। কারণ উনি বলতে চাইছেন, শুভেন্দু অধিকারী তুমি চরমপন্থী মানসিকতা দেখাও ভাই, আমি নরমপন্থী হয়ে ভোটগুলো, মুসলিম সম্প্রদায়ের ভোটগুলো আমরা ঝুলিতে ভরতে চাই। আসলে এনআরসিটা আমি যদি বলি, তার যে সরকার, এনআরসি 1991 সালে, এনআরসি যদি ফুল ফর্ম আমরা জানি যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এনআরসি। ও সময় এটার একটা অন্য নাম দিয়েছি নরক, এনআরসি মানে জীবন্ত অবস্থাতে একটা সম্প্রদায়ের মানুষকে নরকবাসী করতে চাইছে। এই এনআরসি যখন হলো, এনআরসি এবং সিএ এই দুটো বিষয়কে একটু আমি ব্যাখ্যা করি। এনআরসিটা হচ্ছে যে 1991 সালে আসামে এটা হলো যে জাতীয় নাগরিক পঞ্জি, ঠিক আছে, এবং সেখানে দেখা গেল যে 19 লক্ষ মানুষের যে নাগরিকত্ব, এবং সেখানে 12 লক্ষ হচ্ছে হিন্দু এবং 7 লক্ষ হচ্ছে মুসলমান। তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব বা তাদেরকে দেখাতে হবে যে আমি নাগরিক, ঠিক আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা তৈরি হলো, সেখানে বলা হলো যে এনআরসিতে বলা হলো যে 12 লক্ষ হিন্দু, 7 লক্ষ মুসলমান, এটাকে জাস্টিফাই করা হলো। আর সিএ এর ক্ষেত্রে কি হলো, বলল সিএ মানে হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট তৈরি করে বলা হলো যে বিভিন্ন দেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে বা অন্যান্য জায়গা থেকে হিন্দু মানে অমুসলিম যারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পর্তুগাল, অন্যান্য সম্প্রদায়, মানে শুধুমাত্র অমুসলমান যারা, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না। এটা একদম সিএ এর অ্যামেন্ডমেন্টে এই কথাটা স্পষ্টভাবে এটা উল্লেখিত আছে।
সেই সময় আমি একটা গান লিখেছিলাম, যদি আপনারা অনুমতি দেন আমি গাইতে পারি গানটা। সিএ নিয়ে আমার গান ছিল, দুটো গান আমি একটু বলি, কারণ আমি গানের মানুষ, গানের ভাষা দিয়েই বোঝাতে চাই যে এনআরসি এবং সিএ বলতে কি বলতে চেয়েছিল। যখন এনআরসি হয়েছিল তখন আমার প্রথম যে কথাটা মনে এসেছিল খুব আবেগ থেকেই, ওরে জানমিয়া আমায় নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া, ওরে জানমিয়া আমায় নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া, বসত ভিটা ছাড়ার আগে ছাড়বো এ দুনিয়া, কয়েক পুরুষের ঘর আমার এই ভারতে, নিজের দেশ ছাড়বো কেনে কার নোটিশে, কয়েক পুরুষের ঘর আমার এই ভারতে, নিজের দেশ ছাড়বো কেনে কার নোটিশে, আমি কি থুব কি লিব মরছি আমি ভাবিয়া, ওরে জানমিয়া আমায় নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া। আমি প্রশ্নটার সংবিধান যারা রচনা করেছিলেন তারা নেই, কিন্তু প্রশ্নটা আমার মনের মধ্যে তৈরি হয় যে যেখানে সাংবিধানিকগতভাবে যে ভারতবর্ষ জন্ম নিয়েছে, যে ভারতবাসী, যেখানে কোনো রকম কোনো প্রস্তাবনা নেই, কোনো আইন নেই, আবার নতুন করে কোনো একটা সরকার এসে আইন তৈরি করছে যে তাকে নতুন করে তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। আমার বক্তব্যটা হচ্ছে ওই গানের সুরই বলে আমার কথার সুরে যে স্বপ্ন বেচে তস্কর তুমি রাজা হলে, এক নিমেষে আমায় তুমি নাকচ কোলে, আমি যদি অবৈধ হই তোমার রাজে, আমি যদি অবৈধ হই তোমার রাজে, তবে তুমি বৈধ বলো কোন কাগজে। আমি যদি অবৈধ হই তোমার রাজে, তাহলে তুমি কি করে বৈধ হচ্ছ, কোন কাগজে তুমি বৈধ হচ্ছ? আমাকে তুমি অবৈধ করছো সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে, যে তুমি অবৈধ, তোমাকে ওই যে বললাম অমুসলিম যারা তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, আর মুসলমান মানে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না। আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করছি, আমার দেশ এটা, সেই দেশে আমাকেই প্রশ্ন করা হচ্ছে যে তুমি ভারতীয় কি না, দেশটা কি তোমার বাবার নাকি আমার, আমি তো জানি দেশটা সবার, এই দেশ তোমার আমার, এ মাটি তোমার আমার, এই ক্ষেত তোমার আমার, এ মাটি তোমার আমার, এই ক্ষেত তোমার আমার, এ মাটি তোমার আমার, এই ক্ষেত তোমার আমার, এ দেশ তোমার আমার। আমার বক্তব্যটা হচ্ছে যে তুমি কাকে দ্বার দেখাচ্ছ, কাকে তুমি দ্বারটা দেখাচ্ছ যে তুমি এই দ্বারটা অতিক্রম করে তুমি ওখানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, কাকে তুমি বলছো যে তুমি ভারতীয় না? আমার বক্তব্যটা খুব পরিষ্কার, আমি আপনাদের সামনে রাখতে চাই। সেটা হচ্ছে যে প্রসঙ্গতে এখন ঘুরে আসি, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, তাকে আমার প্রশ্ন থাকলো কয়েকটা। প্রথমত হচ্ছে যে এনআরসি নিয়ে যে বক্তব্যটা আমি রাখলাম, যে এনআরসি হচ্ছে একটা জাতীয় পরিচয় পঞ্জি, তো রেজিস্টার সিটিজেনশিপ, ন্যাশনাল সিটিজেন, রেজিস্টার সিটিজেন, সেক্ষেত্রে একটা বলা হচ্ছে যে 19 লক্ষ মানুষ তার ডিটেনশন ক্যাম্প, আসামের ঘটনা, বিবর্ণতা, এই সমস্ত আমরা জানি। আবার ঠিক তেমনিভাবে সিএর পরে বলা হচ্ছে যে একমাত্র অমুসলিমদেরকে জায়গা দেওয়া হবে, মুসলিমদের জায়গা দেওয়া হবে না। তাহলে সে জায়গা থেকে দাঁড়িয়ে মুসলমান সম্প্রদায়ের মানুষ অবশ্যই আতঙ্কিত থাকবে, এবং এই বিজেপি সরকারের যে বিদ্বেষী মনোভাব এবং বৈষম্যমূলক যে আচরণ, সেটা মুসলমান সম্প্রদায়ের মানুষ দেখছে, এবং তারা ভাবছে যে আমরা এই ভারতবর্ষে বিজেপি সরকারের নেতৃত্বে যে সরকার চলছে সেখানে আমরা সুনিশ্চিত, সেই ভাবনাটা ভাবছে। ফলে আগে ভারতবর্ষের যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ, তাদের যে স্বপ্নটা, তাদের যে দুঃস্বপ্ন, তারা যে আতঙ্কিত, তারা যে উদ্বিগ্ন, সেইগুলোকে আগে নিশ্চিত করতে হবে যে না, তারা অবশ্যই ভারতবর্ষের নাগরিক, এবং এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। তবেই কিন্তু নাগরিকত্ব প্রশ্নে সমতা যদি তৈরি করতে পারে, মর্যাদা যদি তৈরি করতে পারে, তবেই আমি মনে করি যে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য
প্রাসঙ্গিক হবে। একেবারে শেষ প্রশ্নে যাচ্ছি। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা বলছে রোহিঙ্গারা যদি ওপারে গিয়ে আক্রান্ত হয় তাহলে বাঁচানোর দায়িত্ব আমাদের নয়, কিন্তু দেখা যাচ্ছে মহারাষ্ট্র, পুনে বা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে যারা মার খেয়ে পশ্চিমবঙ্গে আসছেন বা যারা অবহেলিত হয়ে পশ্চিমবঙ্গে আসেন তারা বেশিরভাগ হিন্দু বাঙালি এবং মতুয়া সম্প্রদায়। তাহলে কি কোনোভাবে ঘুরিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষদের কি শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার রোহিঙ্গা বলতে চাইছে? বিষয়টা হচ্ছে যে আসলে এই যে বিজেপি সরকার যেটা চলছে না, সেটা কোনোভাবেই হিন্দু নিম্নবর্গের যারা মানুষ তাদের জন্য না, মুসলমান সম্প্রদায়ের জন্য না। তার কারণটা হচ্ছে যে এই যে আমরা আগে দেখেছিলাম যে ব্রাহ্মণ্যবাদ এবং এই যে বৈষম্য, শ্রেণী বৈষম্য বা বিভিন্ন বর্গের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া, আমরা যদি বৃহত্তর যদি বঙ্গের কথা বলি এবং সেই শাসনকালের কথা যদি বলি, আপনারা দেখেছেন যে লক্ষণ সেনের সময় একটা ব্রাহ্মণ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেটা আরও খতরনাক। ফলে এই কাউকে রোহিঙ্গা বলে তার যে জাতিসত্তাতে আঘাত করা, কাউকে মুসলমান বলে তার প্রতি একটা বিদ্বেষী মনোভাব পোষণ করা, এই সরকারের একটা প্রতিদিনের কাজ। একটা সরকার আমার মনে হয় যে এইসব না করে যদি সামগ্রিকভাবে আমাদের সংবিধানের যে নীতি নির্দেশ আছে সেটা মান্যতা দিয়ে, আমাদের সংবিধানে যেটা বলা হয়েছে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং আর্টিকেলটাকে উল্লেখ করে বলা হয়েছে যে সমস্ত সম্প্রদায়ের মানুষের যে ধর্মটাকে সমান মর্যাদা দিতে হবে, এটা সংবিধানের কথা। তো তুমি কে হে? তুমি কোনো সময় সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করছো, কোনো সময় তুমি এনআরসি করছো। তুমি এনআরসি করার কে? যে ভারতে আমাদের ভারতের যে মানে স্বাধীন হওয়ার যে ইতিহাসের পৃষ্ঠায় যদি আমরা চোখ রাখি, তাহলে পারে ভারত শাসনের ক্ষেত্রে বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার ক্ষেত্রে হিন্দু কি মুসলিম কি শিখ কি জৈন কি বৌদ্ধ সবার অবদান আছে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ব্রিটিশ ভারতকে স্বাধীন ভারতে পরিণত করেছে। ব্রিটিশ ভারত থেকে আমরা মুক্ত হয়ে ভারতকে স্বাধীন করা হয়েছে এবং ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আছে 5টি স্তম্ভ: ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক ভারতবর্ষ। তো সেই যে স্তম্ভগুলোকে তুমি মর্যাদা না দিয়ে কোনো সময় তুমি এনআরসি নিয়ে আসছো, কোনো সময় তুমি সিএএ নিয়ে আসছো, এইটা এক ধরনের স্বৈরতান্ত্রিক সরকারের একটা বড় পরিচয়। যেরকমভাবে ইতিহাসে আমরা মুসোলিনি, হিটলার থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা বা রাজাদের দেখেছি, মোদি তার যে সাঙ্গপাঙ্গ পরিষদ নিয়ে ঠিক সেটাই করছে এবং সাধারণ মানুষের মন বিষিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ চাকরি পাচ্ছে না, সাধারণ মানুষের বস্ত্র দরকার, সাধারণ মানুষের অন্ন দরকার, সাধারণ মানুষের শিক্ষা দরকার, মানুষের চাকরি দরকার। এই যে সাধারণ মানুষের সামান্যতম বা ন্যূনতম প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করতে পারছে না বলেই মানুষের সঙ্গে মানুষের বিভেদ বা লড়াইটা লড়িয়ে দিয়ে এবং এই ধরনের কিছু বিতর্কিত কথা বলে মানুষের মনকে ঘুরিয়ে দিতে চাইছে। প্রসঙ্গতভাবে আমি একটা কথাই আবার বলবো আপনাদের, সেটা হচ্ছে যা প্রশ্ন আপনারা করলেন আমি আশা করি আপনাদেরকে সঠিক উত্তর দিতে পেরেছি। আমার একটাই বক্তব্য যে পশ্চিমবঙ্গের মানবিক জননেত্রী, জনদরদী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারতবর্ষের শাসন ব্যবস্থায় আসেন, ভারতবর্ষের শাসন করে আগামী দিনে, তাহলেই আমার মনে হয় সঠিক মূল্যায়ন বা সঠিক বিচার সমস্ত স্তরের, সমস্ত বর্ণের, সমস্ত সম্প্রদায়ের মানুষ পাবে এবং ভারতবর্ষে একটা সুশাসন, একটা সুব্যবস্থা গঠিত হবে।